মর্নিং এভরিবডি। আজকে আমরা পড়ব আন্ডারগ্রাউন্ড কেবেল, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড কেবেলের কনস্ট্রাকশান, কী কী পার্ট আছে, কোথায় আন্ডারগ্রাউন্ড কেবেল ইউজ করা হয় এবং কী কী টাইপের আন্ডারগ্রাউন্ড কেবেল হয়, সেগুলোর আমরা একটা জেনারেল আইডিয়া আজকে আমরা একটা নেব। তো আমাদের ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন জেনারেলি দুটোভাবে করা হয়। একটা হচ্ছে ওভারহেড লাইনের সাহায্যে, আর একটা আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেমে একটা করা হয়। তো এর মধ্যে আমাদের ওভারহেড লাইনের খরচ অনেক কম এবং আন্ডারগ্রাউন্ড কেবেলের খরচ আমাদের অনেক বেশি। তা সত্ত্বেও আমরা তাহলে আন্ডারগ্রাউন্ড কেবল ব্যবহার করব কেন, বা এই আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেমে ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউট করব কেন, সেটা আগে আমাদের একটু ক্লিয়ার করে নিতে হবে। তো এই আন্ডারগ্রাউন্ড কেবলের নিশ্চয়ই তাহলে কিছু সিস্টেমের অ্যাডভান্টেজ আছে, যে অ্যাডভান্টেজের জন্য আমরা আন্ডারগ্রাউন্ড কেবলটা প্রেফার করব। এর জন্য আমরা জেনে নিই যে কী কী পয়েন্ট হতে পারে। 1 নম্বর পয়েন্ট, যেমন জেনারেলি আরবান এরিয়া, ঠিকই পপুলেটেড এরিয়া হয়, সেইখানে সেফটির কারণে, টু মেনটেন সেফটি, ওই জায়গার সেফটি মেনটেন করার জন্যে ওখানে ওভারহেড লাইন নিষিদ্ধ করা আছে। ওখানে আন্ডারগ্রাউন্ড কেবল দিয়েই সাপ্লাই দিতে হবে, ফর বেটার সেফটি এটা করা হয় বা করতে হবে। এরপর 2 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে কন্টিনিউটি অ্যান্ড রিলায়েবিলিটি অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের সার্ভিস, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ার এই যে সিস্টেমে ট্রান্সমিট হয়ে প্রত্যেকের বাড়িতে, কনজিউমারের বাড়িতে যাচ্ছে, তো সেটা যাতে বিঘ্নিত না হয়, তো তার জন্যে আন্ডারগ্রাউন্ড সিস্টেম হচ্ছে বেটার। কেন না, প্রাকৃতিক দুর্যোগের সময় বাজ পড়লে, ঝড়ঝঞ্ঝার কারণে যে দেখা যায় যে ওভারহেড লাইনের তার হঠাৎ ছিঁড়ে গেল এবং সাপ্লাই ইন্টারাপ্ট হয়ে গেল, তো সেটা আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা একদমই নেই। এছাড়া আন্ডারগ্রাউন্ড কেবলে যেটা হয়, ফল্ট কম হয়, যেহেতু তারটা মাটির নিচ দিয়ে আসছে, তো সেই কারণে এখানে ফল্ট জেনারেলি কম হয় এবং এর জন্য মেনটেনেন্স কস্টও কম হয়। 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বন্ধ, পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল যে কোনো ধরনেরই বন্ধ হোক, সেই বন্ধের সময় কি হয় যে ম্যানমেড কিছু নাশকতা হচ্ছে, সাপ্লাই সিস্টেমটাকে বন্ধ করে দেওয়ার জন্য গাছের পাতা ডাল এইসব ফেলে সাপ্লাই সিস্টেম ইন্টারাপ্ট করে দেওয়া হচ্ছে। এই ধরনের প্রবলেম আমাদের আন্ডারগ্রাউন্ড সিস্টেমে করা যাবে না। সেই দিক থেকে এটাও একটা বড় অ্যাডভান্টেজ। আর লাস্ট যে পয়েন্টটা আমরা বলবো সেটা হচ্ছে যে একটা বেটার অ্যাপিয়ারেন্স, যে জায়গা দিয়ে ওভারহেড লাইনগুলো আছে সেটা একটা চারিদিকে নেটওয়ার্ক তৈরি করে এবং সেখানে একটা দৃশ্য দূষণ হয়। তো সেখানে যদি ওই কেবেলের আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেমের দিয়ে আমরা সাপ্লাইটা পাঠাতে পারি, তখন কি হবে, এই দৃশ্য দূষণের ব্যাপারটা থাকবে না, অর্থাৎ সব কিছু একটা সাজানো গোছানো মনে হবে। তো এই রকম বিশেষ কিছু অ্যাডভান্টেজের জন্য আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেমে সাপ্লাইটা দেওয়া হয়। মেনলি হচ্ছে আরবান এরিয়াতে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আন্ডারগ্রাউন্ড কেবলের সাহায্যে, লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ ডিস্ট্রিবিউশন আন্ডারগ্রাউন্ড কেবলের সাহায্যে করা হয়। তো এইটা আমরা প্রেক্ষিতটা জানলাম, কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবলের একটা কথা মনে রাখতে হবে, এর ইনিশিয়াল কস্ট অনেক বেশি, অর্থাৎ প্রথমে ওই যে কেবল নিচে পাতা বা এইসব খরচ ওভারহেডের থেকে অনেক বেশি। তা সত্ত্বেও আমরা যে অ্যাডভান্টেজগুলো বললাম, এই অ্যাডভান্টেজের জন্য আমরা আন্ডারগ্রাউন্ড কেবল আমরা প্রেফার করব আরবান এরিয়াতে। এবার আমরা দেখব যে আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্রাকশন, যেটা আমাদের এখানে দুটো স্কেচের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্রাকশন। আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্রাকশনটা আমরা দুটো স্কেচের মাধ্যমে দেখি। একটা হচ্ছে জাস্ট আমাদের কেবলের বিভিন্ন লেয়ারগুলো দেখানো আছে, আর এই কেবলটা নিয়ে যদি আমরা ক্রস সেকশন করি, সেকশনাল ভিউটা আমাদের এইরকম দাঁড়াবে।
তো এখানে আন্ডারগ্রাউন্ড কেবলের মধ্যে কি কি থাকে, মেন যেটা হচ্ছে কোর বা কন্ডাক্টর, যেটা দিয়ে কারেন্ট ফ্লো হবে সেইটা। তারপরে কোরের উপরে ইনসুলেশন, যেটা কিনা কোর টু কোর বা আর্থের সঙ্গে আমাদের যেটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার ব্যাপার থাকে সেটাকে আটকাবে ইনসুলেশন। এরপরে আছে একটা শীট, একটা মেটালিক শীট দেওয়া থাকে ইনসুলেশনের ওপরে, এটা আমরা আরও ডিটেলস দেখবো এখনই। শীটের ওপরে দেওয়া থাকে একটা বেরিং, বেরিংয়ের ওপর দেওয়া থাকে আর্মারিং, আর্মারিংয়ের ওপর সার্ভিং। এই স্টেপগুলোই আমরা এখানে সেকশনাল ভিউতে আমরা দেখিয়ে দিয়েছি। সেকশনাল ভিউতে আরও সহজে বোঝানোর জন্য দেখিয়েছি। অর্থাৎ কোরটা, অর্থাৎ কন্ডাক্টর থাকে মিডিলে, যেটা ইনসুলেট করা থাকে, ইনসুলেশন দিয়ে ইনসুলেট করা থাকে। আর কি থাকে, ওই ইনসুলেশনের ওপরে একটা শীট দেওয়া থাকে, মেটালিক শীট, যেটা ইনসুলেশনটাকে প্রোটেক্ট করে। তার উপরে দেওয়া থাকে একটা বেরিং, তার উপরে আর্মারি, এবং সবার উপরে আউটার সাইডে থাকে সার্ভিং। এবার এই যে লেয়ারগুলো আছে, প্রত্যেকটা লেয়ারের বিশেষ বিশেষ কাজ আছে। তো সেই কাজগুলো আমরা একটু শর্টে দেখে নিই। যেমন আমরা যদি বলি কোর, কোরের মেন কি কাজ, কোরের মধ্যে আসলে এখানে থাকে কন্ডাক্টর, কোরের মধ্যে থাকে কন্ডাক্টর। যে কন্ডাক্টরটা তৈরি হয় কি দিয়ে, হয় কপার না হয় অ্যালুমিনিয়াম, কপার আর অ্যালুমিনিয়ামের তৈরি। এটা কপার আর অ্যালুমিনিয়াম, এবং এর পিওরিটি বা এর কন্ডাক্টিভিটি এমন থাকে, হাই কন্ডাক্টিভিটি থাকে। হাই কন্ডাক্টিভিটির কপার এবং অ্যালুমিনিয়াম ইউজ করা হয় কন্ডাক্টরের ক্ষেত্রে। এবং এই কন্ডাক্টরগুলো অবশ্যই আমরা যেমন ছবিতে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড হবে, অর্থাৎ সলিড কন্ডাক্টর কেবেলে ইউজ কখনোই করা হবে না। তো এই যে স্ট্যান্ডার্ড করা হবে, স্ট্যান্ডার্ড করার পিছনেও যুক্তি আছে। কি কি কারণ না, আমরা জানি যে স্ট্যান্ডার্ড করে ফেললেই সলিডের জায়গায় এই কেবেলটার ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে, এবং ফ্লেক্সিবিলিটি যখনই বেড়ে যাবে, এটা লেইংয়ের সময়, অপারেশনের সময় বা ট্রান্সপোর্টের সময় এটাকে হ্যান্ডেল করতে সুবিধা হবে। তো ফর বেটার ফ্লেক্সিবিলিটি কি করা হবে, কন্ডাক্টরগুলোকে আমাদের স্ট্যান্ডার্ড করা হয়। এছাড়াও আমরা জানি সলিড কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন এসি যায়, এসি সাপ্লাইয়ের ফলে সেখানে কি হয়, স্কিন এফেক্ট হয়। তো যখনই আমরা স্ট্যান্ডার্ড করে দিলাম, ওই স্কিন এফেক্টটা কমে যাবে, স্কিন এফেক্টটা কমে যাবে। তো এই দুটো বিশেষ কারণে, মেনলি আরও অনেক কারণ আছে, সেই বিশেষ দুটো কারণে এই কন্ডাক্টরগুলোকে করা হয় স্ট্যান্ডার্ড। এবং এই টাইপ অফ কেবেল আমরা পরবর্তীকালে দেখব, এই যতগুলো কোর আছে সেই অনুযায়ী টাইপ অফ কন্ডাক্টর জেনারেলি করা হয়। যেমন আমাদের সিঙ্গেল কোর, 3 কোর, 3.5 কোর, এইরকম কেবেল আমরা তৈরি করি। এছাড়াও কি আছে না, কেবেলের এই যে কন্ডাক্টরের সাইজটা মেনলি কিসের উপর ডিপেন্ড করবে সেটা আমাদের জানতে হবে। এই কন্ডাক্টরের সাইজ ডিপেন্ড করবে এই কেবেলটা দিয়ে আমরা কত কারেন্ট ফ্লো করাবো, সেই কারেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করবে, এবং ভোল্টেজ ড্রপ, অর্থাৎ কতটা লেন্থের মধ্যে ওই কেবেলটা ইউজ করব, সেই কেবেলটা পারমিসেবল ভোল্টেজ ড্রপ মেনটেন হচ্ছে কিনা ওই কেবেল দিয়ে, সেই অনুযায়ী এই কন্ডাক্টরের ক্রস সেকশন করা হয়। এবং এইটাই হচ্ছে একটা কেবেলের ভাইটাল জিনিস, যেটাকে আমরা কোর বা কন্ডাক্টর বলি। এর পরের পার্টটা হচ্ছে ইনসুলেশন। এর পরের পার্ট হচ্ছে ইনসুলেশন, যেটা কি না, এই ইনসুলেশনটা কন্ডাক্টরের উপর না দেওয়া থাকলে কি হবে, এখানে দেখতে পাচ্ছি কন্ডাক্টর টু কন্ডাক্টর শর্ট হয়ে যাবে। তার ফলে ইনসুলেশন ওই কোরের ওপরে অবশ্যই দিতে হবে, এবং ওই ইনসুলেশনের থিকনেস ডিপেন্ড করবে যে ওই কেবেলটা আমরা কত ভোল্টেজে ইউজ করব, তার উপরে অবশ্যই ডিপেন্ড করবে। এবং এখানে বিভিন্ন মেটেরিয়ালের ইনসুলেটিং মেটেরিয়াল হিসাবে ইউজ করা হয়। যেমন আমরা বলতে পারি এখানে পিভিসি, এক্সএলপি, এছাড়াও ইমপ্রিগনেটেড পেপার, রাবার,
এই সমস্ত জিনিস ইনসুলেশন হিসাবে ইউজ করা হয় কেবল তৈরি করার জন্য। তো এর বিশেষ কিছু প্রপার্টি আছে। তো কি প্রপার্টি আছে? তো এর প্রপার্টি হচ্ছে যে এই ইনসুলেটিং মেটেরিয়ালগুলো হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ হতে হবে, হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স হতে হবে, ইনসুলেশন রেজিস্ট্যান্স হতে হবে হাই, হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ হতে হবে, এবং কি হতে হবে, এর মেকানিক্যাল স্ট্রেংথও হাই হতে হবে। তা না হলে কি হবে, কেবলগুলো লেইং এর সময় এখানে ক্র্যাক এসে যাবে ইনসুলেটিং মেটেরিয়ালের উপর। এছাড়াও এই ইনসুলেটিং মেটেরিয়াল যাতে অ্যাফেক্টেড না হয় অ্যাসিড অ্যালকালি এইসব পদার্থ দিয়ে, সেটাও খানিকটা আমাদের মেনটেন করতে হয়, এবং এটার ইনফ্লেমেবল যাতে না হয় সেটা দেখা হয়, যাতে এটা দাহ্য পদার্থের তৈরি না হয়, সেই কারণে ইনসুলেশনের মেটেরিয়ালগুলো চুজ করা হয়। এবং অবশ্যই অবশ্যই এটা হতে হবে লো কস্টে, কস্টটা ওর সঙ্গে সঙ্গে ট্যালি করে দেখে নেওয়া হয় যে ওটা লো কস্ট মেটেরিয়াল হচ্ছে কিনা। তো সেই অনুযায়ী আমরা দেখেছি পিভিসি, এক্সএলপি, ইমপ্রিগনেটেড পেপার, রাবার, এইগুলো আমাদের জেনারেলি ইনসুলেটিং মেটেরিয়াল হিসাবে কোরের ওপর দেওয়া থাকে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে একটা মেটালিক শীট। মেটালিক শীট দেওয়া থাকে। মেটালিক শীটের কাজ কি? মেটালিক শীটের কাজ হচ্ছে এই ইনসুলেশনটাকে প্রোটেক্ট করা। এটা কিসের তৈরি হয়? জেনারেলি তৈরি হয় অ্যালুমিনিয়াম অর lead or alloy of lead, alloy of lead। অ্যালুমিনিয়ামের হতে পারে এই মেটাল শীটটা, লেডের হতে পারে, অথবা অ্যালয়, লেডের কোনো অ্যালয় দিয়ে তৈরি হতে পারে। এবং এইটা কি হবে, কন্ডাক্টরের যে ইনসুলেশন সেটার উপরে এত ভালো করে দেওয়া থাকে যাতে এর মধ্যে কোনো পোরাস পয়েন্ট না থেকে যায়, ফুটো না থেকে যায়। তাহলে কি হবে, সেইখান দিয়ে আমাদের আসলে তো কেবলটা মাটির নিচে থাকবে, মাটির নিচে জল, অ্যাসিড, অ্যালকালি, গ্যাস, এইরকম বিভিন্ন পদার্থ থাকতে পারে, সেইটা গিয়ে আমাদের ইনসুলেশনটাকে নষ্ট করে দিতে পারে। সেটা যাতে না হয় সেই ইনসুলেশনটাকে প্রোটেক্ট করবে আমাদের মেটালিক শীট। মেটালিক শীট আমাদের ইনসুলেশনটাকে প্রোটেক্ট করবে। এছাড়াও কি করে, তো আমরা দেখেছি যে বিভিন্ন কেবেলের ক্ষেত্রে একটা লিকেজ কারেন্ট হয়, সেই লিকেজটাকে ও বাইপাস করে আটকে পাঠিয়ে দেয়, এবং কেবেলের যে হিট হয় সেই হিটটাকে সারাউন্ডিংসে ডিসিপিয়েট করে দেয়। এইভাবে আরো কতগুলো কাজ এই মেটালিক শীটটা করে। তো এরপরে আমাদের দেখতে হবে বেডিং। বেডিং এ কি আছে? বেডিং এ দেওয়া আছে জুট বা হেসিনের একটা লেয়ার। এটা মেটালিক শীটটাকে প্রোটেক্ট করছে ফ্রম আর্মারিং। এর পরের লেয়ার যেটা আর্মারিং, সেখান থেকে প্রোটেক্ট করছে। তাহলে আমাদের বেডিং এ কি দেওয়া থাকবে মেটেরিয়াল? বেডিং এর মধ্যে থাকবে জুট আর হেসিন। অর্থাৎ চট, জুট বা হেসিনের তৈরি হবে এই আমাদের বেডিং পোর্শনটা। এটা কি করবে, মেটালিক শীটটাকে আবার ও প্রোটেক্ট করবে। কেন? মেটালিক শীটের উপর কি প্রবলেম হবে না, এর পরে দেওয়া থাকে আর্মারিং। আর্মারিংটা আসলে কিছুই নয়, আর্মারিং হচ্ছে জিআই স্টিল অথবা আমাদের স্টিল টেপের একটা লেয়ার, জিআই স্টিলের ওয়্যার, গ্যালভানাইজ স্টিলের ওয়্যার অথবা স্টিল টেপের একটা লেয়ার দেওয়া থাকে আমাদের এই কেবেলটাকে মেকানিক্যালি স্ট্রেনদেন করার জন্য। কেন না, এই কেবেলটা মাটির নিচে থাকবে, এবার মাটির নিচে থাকার সময় অনেক চাপ ওকে সহ্য করতে হবে, কেবেলটা ডিফর্ম হয়ে যেতে পারে চাপেতে। ওখান থেকে হয়তো কোনো ভারী যানবাহন যাচ্ছে মাটির নিচ দিয়ে, তো তখন কেবেলটা কি হয়ে যাবে, ডিফর্ম হয়ে যাবে। যেই মাত্র ডিফর্ম হয়ে যাবে, মেটালিক শীটটা নষ্ট হয়ে যাবে, এবং ওখান থেকে লিক করে ইনসুলেশনটার মধ্যে জল, অ্যালকালি ঢুকে গিয়ে পুরো কেবেলটাকে নষ্ট করে দিতে পারে। তো এই ধরনের প্রবলেম না ঘটে সেই জন্য কি করা থাকে, মেটালিক শীটকে গার্ড করার জন্য দেওয়া থাকে আর্মারিং, এবং আর্মারিং যাতে
সরাসরি মেটালিক শিটকে ড্যামেজ না করতে পারে, ওদের ইন বিটুইনে দেওয়া থাকে বেডিং। বেডিংটা যেটা জুট বা হেসিনের তৈরি, যেটা আমরা বললাম। তাহলে আর্মারিংটা হবে কিসের? জিআই ওয়্যার or steel tape ইউজ করা হয় আমাদের আর্মারিং এর ক্ষেত্রে। এবারে এই আর্মারিংটাও কি হবে, যখন কেবল লে করা হবে, টানা হেঁচড়া করা হবে, তো সেই সময় এই আর্মারিংটাও ড্যামেজ হয়ে যেতে পারে। তার জন্য বাইরে একটা লেয়ার দেওয়া থাকে, সেটাকে আমরা বলি শার্ভিং। এই শার্ভিংটাও সিমিলার টু বেডিং এর হতে পারে, জুট হেসিন হতে পারে, বা অনেক সময় কি করা হয়, এইটাকে আমাদের ইয়ে করা হবে টেম্পার প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে অনেক সময় করা হয়, যাতে কি হবে আমাদের এই ইয়েটা নষ্ট না হয়ে যায়, মানে আর্মারটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা আমাদের নজর রাখতে হবে কেবল লেইং এর সময়। এই আর্মারটাকে গার্ড করার জন্য এনভায়রনমেন্টাল যে ওখানে অ্যাসিড অ্যালকালি আছে বা জল আছে, সেইটা থেকে প্রোটেক্ট করার জন্য আমাদের কি করা হয়, বাইরের লেয়ারে শার্ভিংটা দিয়ে দেওয়া হয়। তো এইভাবে কেবলের আমাদের যে লেয়ারগুলো দুটো স্কেচে দেখানো আছে, এখানে জাস্ট সেকশন কেবলটাকে যখন ইনসুলেশনগুলো এক একটা লেয়ার ছোলা হচ্ছে সেইখানে দেখানো আছে কনস্ট্রাকশন। আর এখানে জাস্ট আমরা যদি ক্রস সেকশন করে নিই, এখান থেকে কেটে নিই 90 ডিগ্রি করে, সেখানে কিভাবে অ্যারেঞ্জ করা আছে সেটা আমরা এই ছবির মাধ্যমে লেয়ারগুলো দেখালাম। কোর, ইনসুলেশন, মেটালিক শিট, বেডিং, আর্মারিং আর শার্ভিং। তো এইগুলো গেল কেবলের কনস্ট্রাকশনাল পার্ট। এরপরে আমরা দেখে নেব যে কেবলের ক্লাসিফিকেশন, মানে কেবল কিভাবে ক্লাসিফাই করা হয় সেইটা আমরা একটু দেখে নেব। জেনারেলি কি করা হয়, যে ধরনের ভোল্টেজে ইউজ করা হয় অ্যাকর্ডিং টু ভোল্টেজ, মানে যে ভোল্টেজে আমরা ওই কেবলটা ইউজ করব সেই অনুযায়ী কি করা হয়। এক নম্বরে হচ্ছে লো টেনশন, কেবল, যেটা কিনা কি করা হয় 1100 ভোল্ট পর্যন্ত আমরা ব্যবহার করি লো টেনশন কেবল। এরপরে আছে, এটাকে আমরা অনেক সময় শর্টে এলটি কেবল বলি, শর্টে। এছাড়াও আছে হাই টেনশন কেবল, যেটাকে আমরা এইচটি কেবল বলি। সেই এইচটি কেবলটা কি হয়, 11,000 ভোল্ট পর্যন্ত এটাকে ইউজ করা যায় হাই টেনশন কেবল। এরপরে আছে সুপার টেনশন কেবল বা এসটি কেবল, যেটা আমরা কি করি 22 থেকে 33 কেবি পর্যন্ত ইউজ করি। সুপার টেনশন কেবল, যেটাকে আমরা এসটি কেবল বলবো। এই কেবলটা জেনারেলি 22 কেভি অর্থাৎ 22,000 ভোল্ট থেকে এটা আমাদের 33 কেভি পর্যন্ত আমরা এটা ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের সুপার টেনশন কেবল। এছাড়া কি কেবল আছে, এক্সট্রা হাই টেনশন কেবল আছে। এক্সট্রা হাই টেনশন, হাই টেনশন কেবল, যেটাকে আমরা ইএইচটি কেবল বলবো। ইএইচটি কেবল মানে আমাদের কাছে এক্সট্রা হাই টেনশন কেবল। এই এক্সট্রা হাই টেনশন কেবলটা আমরা জেনারেলি ইউজ করব 33 কেভি অ্যাবাভ থেকে 66 কেভি পর্যন্ত। এছাড়া 5 নম্বরে আমাদের আছে সুপার, আমাদের 5 নম্বরে সুপার ভোল্টেজ, এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল। এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল, এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল। এই এক্সট্রা সুপার ভোল্টেজ এটা হচ্ছে বিয়ন্ড 66 কেভি আমরা বলতে পারি এক্সট্রা সুপার ভোল্টেজ, বা বিয়ন্ড
কেভি, মানে এর উপরে যে ভোল্টেজের কেবলগুলো সেগুলোকে আমরা বলবো এক্সট্রা সুপার ভোল্টেজ। তাহলে অ্যাকর্ডিং টু ভোল্টেজ ইউজ, মানে যে ভোল্টেজের কেবলটা ইউজ করা হবে সেই অনুযায়ী লো টেনশন কেবল, হাই টেনশন কেবল, সুপার টেনশন কেবল, এক্সট্রা হাই টেনশন কেবল এবং এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল, এই রকম গ্রেডে কেবলগুলোকে ভাগ করা হয়। এছাড়াও এর যে কনস্ট্রাকশন অনুযায়ী ভাগ করা আছে সেরকম ভাগ করা হয় কিভাবে না, আমরা বলতে পারি কনস্ট্রাকশন অনুযায়ী ভাগটা যদি আমরা দেখে নিই, সেটা হচ্ছে বেল্টেড কেবল, এবার কনস্ট্রাকশন অনুযায়ী 1 নম্বরে হচ্ছে বেল্টেড কেবল। বেল্টেড কেবল যেটা কিনা আমাদের লো মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে ইউজ করা হয়। বেল্টেড কেবল আমরা এটা ইউজ করি আপ টু 11 কেভি ইউজ করি বেল্টেড কেবল। এছাড়া আমরা ইউজ করি স্ক্রিন কেবল। স্ক্রিন কেবল ইউজ করা হয় 22 থেকে 66 কেভি। যেটা ইউজ করা হয় 22 কেভি টু 66 কেভি। এবার 66 কেভির ওপরে যে কেবল সেইগুলো জেনারেলি সলিড হয় না, এই দুটো কেবল সলিড, বাকি কেবল দুটো হয় অন্যরকম, সেটাকে আমরা বলি প্রেসার কেবল। প্রেসার কেবল এটা হচ্ছে বিয়ন্ড 66 কেভি। অর্থাৎ 66 কেভির উপরে ভোল্টেজের জন্য জেনারেলি আমরা সলিড কেবল ইউজ করি না, সেখানে ইউজ করা হয় প্রেসার কেবল। কীরকম না, ওখানে লিকুইড দেওয়া থাকে ইনসুলেটিং মেটেরিয়াল হিসাবে বা ঠান্ডা করার জন্য, আবার গ্যাস দেওয়া থাকে। এইরকম প্রেসার কেবল জেনারেলি দু ধরনের হতে পারে, অয়েল ফিল্ড হতে পারে, আবার গ্যাস প্রেসার কেবল হতে পারে। এটা অয়েল ফিল্ড হতে পারে, অয়েল ফিল্ড, আর 2 নম্বরে আমরা বলতে পারি গ্যাস প্রেসার। তো প্রেসার কেবল এরকম হতে পারে। স্ক্রিন কেবলও আবার দুভাগে ভাগ আছে। স্ক্রিন কেবলের ভাগ আছে এইচ টাইপ এবং এসএল টাইপ। স্ক্রিন কেবলের ভাগ যদি আমরা দেখি, স্ক্রিন কেবলের ভাগ আছে এইচ টাইপ আর একটা হচ্ছে এসএল টাইপ। এসএল মানে হচ্ছে সেপারেট লেগ, এইচ টাইপ কেবল আসলে যিনি এইচ টাইপের কেবলটা প্রথম ডিজাইন করেছিলেন সাকসেসফুলি, ওনার এইচ হটস্টার বলে ওনার নাম অনুযায়ী এই এইচ টাইপ কেবল নাম হয়েছে এইচ টাইপ কেবল। আর এসএল মানে সেপারেট লেগ কেবল। তো এইভাবে কনস্ট্রাকশন বা ভোল্টেজ অনুযায়ী আমরা ভাগ করলাম, এবং এছাড়া বিভিন্ন গ্রেডের কনস্ট্রাকশন অনুযায়ী আমরা কেবলকে বেল্টেড কেবল, স্ক্রিন কেবল এবং প্রেসার কেবলে ভাগ করলাম। এছাড়া কি আছে, আমরা আগে যেমন দেখাচ্ছিলাম যে এছাড়াও কোর অনুযায়ী কেবলকে আবার ভাগ করা হয়। কোর অনুযায়ী কেবলকে ভাগ করা হয়। কোর অনুযায়ী মানে যেমন এই যে কোর মানে কন্ডাক্টর, কতগুলো কন্ডাক্টরের সেট থাকবে, তার মধ্যে এটা খুবই সোজা। 1 নম্বর হচ্ছে সিঙ্গেল কোর হতে পারে, ডাবল কোর হতে পারে, 3 কোর হতে পারে, আর 3.5 কোর। 3.5 কোর, এই 3.5 কোরটা মেনলি কি করা হয়, ডিস্ট্রিবিউশন, আমাদের 3 ফেজ 4 ওয়্যার ডিস্ট্রিবিউশনে ইউজ করা হয়। 3 ফেজ 4 ওয়্যার, যে ছবিটা আমরা এখানে জাস্ট দেখিয়েছি, 3টে কোর যে সাইজ হবে মেন 3টে ফেজের আর ওয়াইবি, আমাদের নিউট্রালের যে কোরটা হবে সেটা হবে হাফ, মানে এদের এরিয়া থেকে ক্রস সেকশনাল এরিয়া থেকে হাফ। এটা আছে যে আনব্যালেন্স কারেন্টটা নিউট্রাল দিয়ে যায় এবং সেটা কখনোই মেন যে ফেজের কারেন্ট তার থেকে বেশি হবে না, তার হাফের নিচে হবে। এটা একটা স্ট্যান্ডার্ডাইজ করা আছে, সেই হিসাবেই কেবলটা তৈরি করা হয়। তো এইগুলো গেল আমাদের কেবলের বিভিন্ন টাইপ।
আমরা কোর অনুযায়ী বললাম সিঙ্গেল কোর, ডাবল কোর, 3 কোর, 3.5 কোর। আর এটা মেনলি ডিস্ট্রিবিউশনে 3.5 কোর ইউজ করা হয়। এছাড়াও আমরা দেখি যে বিভিন্ন এক্সামেতে কি করে, বিভিন্ন শর্ট ফর্মে কিছু কেবেলের নাম দিয়ে দিল, সেই কেবেলগুলোর নাম আমাদের সেইখানে করতে হয়। মানে যেমন যদি আমরা বলি XLPE, যেমন XLPE কেবল, এটা মানে হচ্ছে ক্রস লিঙ্ক পলি ইথিলিন কেবল। XLPE কেবলের XLPE ফুল ফর্ম হচ্ছে ক্রস লিঙ্ক পলিইথিলিন। এটা একটা কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড, যেটা দিয়ে এখন ইনসুলেট করা হয়। তো আমাদের যেমন আছে PILC DTA, PILC DTA, পেপার ইনসুলেটেড লেড কভার ডাবল টেপ আলমারি, পেপার insulated lead covered double tape আলমারি। তো এইরকম বিভিন্ন শর্ট ফর্মে কিছু নাম থাকে। এছাড়াও আমরা জানি PVC মানে পলিভিনাইল ক্লোরাইড, এইরকম PILC পেপার ইনসুলেটেড লেড কভার, এইগুলো তো খুব কমন নামের মধ্যে পড়ে, PILC পেপার ইনসুলেটেড লেড কভার। তো এইভাবে আমরা দেখলাম যে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবেলের মোটামুটি কনস্ট্রাকশন এবং তার কিছু টাইপগুলো আমরা আজকে দেখে নিলাম। আমরা যেটা পরবর্তী ক্লাসে এই কনস্ট্রাকশনেরও আরও ডিটেলস আমরা পড়ব। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।